প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান বা সরকারের কি চ্যালেঞ্জ? বাট আমি মনে করি এই বিষয়টা আলোচনার আগে আমাদের জনগণের কি চ্যালেঞ্জ রয়েছে? সরকারের চ্যালেঞ্জের পাশাপাশি আমাদের জনসাধারণের কিন্তু অনেক চ্যালেঞ্জ রয়েছে। আমরা এই মুহূর্তে যদি সরকারের কথা বলি তাহলে বলব তার একটা হানিমুন পিরিয়ড শুরু হয়েছে। হ্যাঁ? তে আমরা এই সঙ্গে সরকারের যাত্রার সঙ্গে, সঙ্গে আপনি জানেন রমজানও শুরু হয়েছে। আপনি যদি বাজারের দিকে তাকান তাহলে চিত্রটা খুব একটা ভালো পাওয়া যাবে না। আবার এইজন্য আমরা বর্তমান সরকারকে দায়ীও করতে পারি না। যাই হোক আসলে অনেক ধরনের জনগণের চ্যালেঞ্জ সবসময় থাকবে। আর সরকারের চ্যালেঞ্জ তো একটা নির্দিষ্ট সময়ের জন্য হয়ে থাকে। ধরে নিই ৫ বছর বা ১০ বছর এরকম টার্ম ওয়াইজ। কিন্তু আমাদের জনসাধারণের চ্যালেঞ্জটা হচ্ছে প্রতিদিনের, নিত্যদিনের। আমরা যারা খেটে খাওয়া মানুষের দিকে তাকাই বা যারা বাজার নিজেরা করি, তারা আসলে এই বিষয়টা বুঝতে পারছি। কিন্তু আমরা অনেকটা সহনশীল জাতি হিসেবেও কিন্তু পরিচিত অনেক ক্ষেত্রে। সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে বলছি এই কারণে কারণ আমাদের দেশের মব ভায়োলেন্স এর মতো একটা ক্যান্সার আপনি জানেন যে ব্যা ছিল। যাই হোক এই সরকারকে স্বাগত জানাই, নতুন সরকারকে। অ্যা তারেক রহমান দেখেন আমাদের দেশের গণতান্ত্রিক স্ট্রাকচারটা এমন হয়ে গিয়েছে যে আমরা আসলে এক ব্যক্তির উপরে অনেকটা নির্ভরশীল হয়ে থাকি। যেমন এইসব কথা আসলে জানি না কেউ বলে কিনা বা বলতে চায় কিনা। যেমন এর আগে যখন আ আ বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন গভর্নমেন্ট ছিল, তখন আমাদের টোটাল ফোকাস পয়েন্টটা ছিল খালেদা জিয়ার উপর। এরপরে যখন শেখ হাসিনার সরকার আসে, তখন সেই ফোকাস পয়েন্টটা আরো ও বেশি কেন্দ্রীয় জায়গায় ছিল শেখ হাসিনা। এখন এসছে তারেক রহমান। আপনি যদি এই স্ট্রাকচার অনুযায়ী খেয়াল করেন, তাহলে আমরা মুখে বলি সরকার, সরকার কিন্তু এক ব্যক্তি নয়। সরকার কিন্তু একটা বিশাল একটা প্রতিষ্ঠান। অনেকজনের সমন্বয়ে একটা টিম। আমরা কিন্তু আমাদের কাছে টিমটা কিন্তু এখন পর্যন্ত ইম্পোর্টেন্ট হয়ে দাঁড়ায়নি। আমাদের কাছে সবসময় মনে হয় টিমের নেতৃত্বে যিনি আছেন, তিনি ইম্পোর্টেন্ট হয়ে থাকেন। আসলে এটা হওয়া উচিত আ পুরো টিমের উপরে যেন আমাদের নজরদারি থাকে। যদি আমরা ঢাকা রাজধানী যানজট দেখি, তাহলে অনেকে তির্যক মন্তব্য করি তারেক জিয়াকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে বা খালেদা জিয়াকে নিয়ে। আসলে যোগাযোগ মন্ত্রী যে এখানে দায়বদ্ধ এবং নট অনলি যোগাযোগ মন্ত্রী, এটার সঙ্গে যে একটা বিশাল টিম জড়িত, তাদেরকে কিন্তু আমরা দায়ী করি না। আমরা দায়ী করি কাকে? যিনি টিম লিডার থাকেন। এই ফোকাসটা আমার মনে হয় আমাদের সংসদীয় গণতন্ত্রের জন্য এটা একটু হার্মফুল। এটা আসলে একটু ডিভাইডেশন দরকার। হ্যাঁ? যে সব ফোকাস একজনের উপরে যেমন একজন তারেক রহমান উনি নেতৃত্ব দিতে পারবেন। কিন্তু সব সেক্টরে উনার ক্লোজ মনিটরিং করা বা সবকিছু করা এটা আসলে যে কারোর জন্যই ডিফিকাল্ট। শুধু তারেক রহমান না, যে কেউ আমাদের এই স্ট্রাকচারটা অনেক কিছুই পরিবর্তন হচ্ছে বাংলাদেশে এরই মধ্যে। গণতান্ত্রিক ব্যবস্থায় পরিবর্তন হচ্ছে, সংসদীয় পদ্ধতিতে ব্যা পরিবর্তন আসছে। সো আমার মনে হয় এই কাঠামোটাও আমাদের থেকে একটু সরানো উচিত। একজনের উপরে এতটা চাপ বা এতটা দায়িত্ব দিয়ে অন্যদেরকে রিল্যাক্স করে দেওয়া, এইটা আমার মনে হয় এক ধরনের কি বলবো সংসদীয় গণতন্ত্রে ঠিক মানানসই বলে আমি মনে করি না। আপনি যদি পৃথিবীর অন্যান্য দেশে দেখেন যেমন প্রতিবেশী দেশগুলোতেই যদি দেখি সেখানে রেলের কিছু হলে রেলমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু ব্যাপক আন্দোলন হয়। ব্যাপক আপনার বন্ধ ডাকা হয়। বন্ধের মতো প্রোগ্রামও আমরা দেখেছি শুধু একটা সেক্টরের একটা মন্ত্রীর বিরুদ্ধে। কিন্তু আমাদের দেশে কি হয়? আমাদের দেশে কোনো ও বিষয়ে যদি কোনো কিছু বিচ্যুতি ঘটে আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন দেখেছি। সরকারের বিরুদ্ধে অবস্থান দেখেছি। কিন্তু ওই সাবজেক্টের জন্য বা ওই মিনিস্ট্রির জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার বিষয়টি নিয়ে আমরা খুব একটা বেশি দেখি না। কারণ আমাদের দেশে এই কালচারটা এখনো গড়ে ওঠে নাই। সবকিছু এখন পর্যন্ত এককেন্দ্রিক আছে। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, এটা একটা টিম ওয়ার্ক প্রয়োজন। যেমন দীর্ঘ ১৭ বছর পর আ বলা যায় এক ধরনের নির্বাসন জীবন কাটিয়ে তারেক রহমান দেশে হাল ধরেছেন। তার উপর এখন মানুষের অগাধ আস্থা, বিশ্বাস। কারণ অনেকেই বিষয়টাকে দেখছেন এটা অনেকটা লাস্ট চান্স হিসাবে দেখছেন। কারণ আমাদের দেশের আপনি জানেন অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে সার্বিক পরিস্থিতি যে পর্যায়ে গিয়ে পৌঁছেছে, এইখানে একজন আসলে এই মুহূর্তে একটা কান্ডারির দরকার ছিল। এবং সেই কান্ডারিটা কি ধরনের? রেসপন্সিবল কান্ডারি।
আমরা মাঝে 18 মাসের একটা ইন্টারিম গভর্নমেন্ট দেখেছি, অন্তর্বর্তী সরকার। কিন্তু সত্যি কথা বলতে কি তাদের কোনো দায়-দায়িত্ব কিন্তু ছিল না। এখন পলিটিক্যাল গভর্নমেন্ট বা সংসদীয় গণতন্ত্র এইজন্য খুব ইম্পোর্টেন্ট। এখন যদি আমি কোনো জনসাধারণ কোনো বিষয়ে যদি ঘাটতি দেখে বা সমস্যার সম্মুখীন হয়, তাহলে তাকে বিএনপি কে ধরতে পারবে, জামাতকে দায়ী করতে পারবে। কিন্তু অন্তর্বর্তী সরকারে দেখেন যারা ছিল তারা সবাই অতিথি। আপনি এরই মধ্যে জেনেছেন কয়েকজন দেশের বাইরে চলে গিয়েছেন। এবং হ্যাঁ, সম্প্রতি একজন তো শপথ নেওয়ার আগেই চলে গিয়েছেন। উনি রিসেন্ট আমার সঙ্গে যোগাযোগও করেছেন ওখান থেকে। তিনি বলেছেন আমাকে যে, "আমি আসলে বিদেশ থেকে গিয়েছি। কাজ শেষ করে আবার বিদেশে পরিবারের কাছে চলে এসেছি।" এই হচ্ছে তার দৃষ্টিভঙ্গি। হ্যাঁ? কিন্তু দেশের প্রতি হ্যাঁ, উনার দাবি অনুযায়ী আমি অনেক কাজ করেছি। সেটা ভিন্ন বিষয়। কিন্তু দেখেন তে তারেক জিয়া বা বিএনপি এই কথা কিন্তু বলতে পারবে না। যে আমরা ৫ বছরের জন্য এসেছিলাম, আমরা কাজ করে চলে যাচ্ছি। কারণ এদের রাজনীতি জনগণকে নিয়ে। জনগণও আবার এদের উপর আস্থাশীল এবং ভরসা দিয়ে থাকতে চায়। যেটা বলছিলাম যে দীর্ঘ ১৭ বছর পর আ তারেক জিয়া অনেকটা নির্বাসন কাটিয়ে বাংলাদেশের মতো এই বহু সমস্যা সংকুল একটা দেশের দায়িত্ব নিয়েছেন। হুম। আ এই শুরুতেই তাকে অনেক ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। আপনি যদি শুরু করেন যে একটা মানুষ ১৭ বছর নির্বাসন কাটিয়ে দেশের মাটিতে পা দেওয়া ১.৫ মাসের মধ্যে একটা দেশের দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী হিসাবে এইটা আসলে খুব একটা চাট্টিখানি কথা নয়। আর তারেক রহমান তার সেই ভাবমূর্তিটা তৈরি করেছেন। যার কারণে জনসাধারণ তার প্রতি আস্থা রেখেছে। তাকে নেতৃত্বের জায়গায় বসিয়েছে। এখন তারেক রহমানের সামনে আসলে কত রকম যে চ্যালেঞ্জ রয়েছে এটা আমি আপনি আসলে সবাই ভালো করেই জানেন। এবং তারেক রহমান এটা খুব ভালো করেই অনুধাবন করতে পারছেন। শুধু যে দেশের অর্থনীতির বা রাজনৈতিক বা প্রশাসনিক চ্যালেঞ্জ তা না। তাকে অভ্যন্তরীণ অনেক চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে।